আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। এই হচ্ছে সেই নদীটি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরেকটি উপন্যাস লিখেছিলেন, সেটি হলো হাসুলি বাঁকের উপকথা। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রধানত দুটি কবিতা লিখেছিলেন, একটি হচ্ছে পুনশ্চতে কোপাই নামে, আরেকটি সহজপাঠে প্রথম ভাগেই আমরা সেটা পাই। সেটা হচ্ছে এই যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যদিও এটা জ্যৈষ্ঠ মাস, আজকে জ্যৈষ্ঠের 11 তারিখ। দেখুন এই যে সেই নদীটা আর কি, কোপাই নদী। আর পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। এই দেখুন এই যে গরু এখন খুব কমই চলে, কিন্তু এই যে দাগগুলো দেখছেন, অথবা ওই দিকটায় যে দাগগুলো দেখছেন সেটা কিন্তু আসলে গাড়ি যাওয়ার পথ। এই যে দাগটাকে, এই যে লাল অংশটাকে দেখছেন, সেটা হচ্ছে সেই গাড়ি যাওয়ার পথ। তা পার হয় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। এবার দেখুন খুব সহজে কিন্তু হেঁটেও চলে যাওয়া যায়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমার হাঁটু হচ্ছে এত দূর। এবার আমি এটাকে যদি আমি পার করে যাই, দেখুন আমার হাঁটুটা ডুববেও না। দেখুন আমার হাঁটুর কিন্তু ঠিক এত দূর পর্যন্ত জল এসছে, যেখানে আমার হাঁটুর উচ্চতা এত, এইখানটা পর্যন্ত আমার জলটা এসছে। আর এটা হচ্ছে সেই কোপাই নদী, যে রবীন্দ্রনাথ যে লিখছেন তার প্রমাণ আমি এখানটায় দাঁড়িয়ে দিচ্ছি যে এটা কতটা সত্য কথা উনি লিখেছেন। উনি উল্লেখ করেছেন বৈশাখ মাস, কিন্তু আজ জ্যৈষ্ঠের 11 তারিখ, তবুও একটুও সেই কথার নড়চড় হয়নি। তিনি লিখেছেন প্রায় 94 থেকে 95 বা 100 বছর আগে, প্রায় বলছি। তা সেই সময় তিনি এটা লিখেছেন, কিন্তু আজকেও তার প্রমাণ কিন্তু একদম স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে, যে এখনও কিন্তু আমি যে হেঁটে যাচ্ছি আমার কিন্তু হাঁটু এখনও পর্যন্ত ক্রস করেনি জলে। তা রবীন্দ্রনাথ ঠাকুর যে বাস্তবধর্মী লিখতেন, অর্থাৎ তিনি যা দেখতেন, যা তিনি উপলব্ধি করতেন, তাই তিনি যে লিখতেন, এ হচ্ছে তার প্রমাণ। আর হাসুলি বাঁকের উপকথায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই আমাদের এই কোপাই নদীর পার্শ্ববর্তী মানুষের জীবনযাত্রা, এবং সেটা নিয়ে একটা গল্প বা উপন্যাস জাতীয় লেখা। এই হাসুলি বাঁকের উপকথাটা, এই যে হাসুলি বাঘ যেটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে অনেকটা ইউ আকৃতি। এই যে দেখুন এই জায়গাটা অনেকটা ইউ আকৃতি হয়ে আছে, যে এই জায়গা থেকে এবং তারপরে আস্তে আস্তে বেঁকে গিয়ে ওই দিকটায় চলে যাচ্ছে নদীটা, এই থেকে এইভাবে ঘুরে ওই দিকটায় চলে যাচ্ছে অনেকটা ইউ। আমরা যদি ধরি যে এইটা অনেকটা হেসোর মতো, এই হেসো কথাটা থেকেই আসলে হাসুলি কথাটা এসছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু তার শৈশব যৌবন, শৈশব থেকে যৌবন পর্যন্ত ওই পদ্মা দেখে কাটিয়েছেন, কিন্তু বার্ধক্যের সময় এই কোপাইকে দেখেছেন, তাই তিনি তার পুনশ্চ কাব্যগ্রন্থের মধ্যে এই কোপাই যে কবিতাটি আছে, তাতে যে পার্থক্য তুলনামূলক যে আলোচনা করেছেন, সেখানে তিনি পদ্মাকে বলেছেন যে প্রাচীনা, তাতে বহু আর্য জাতির মানুষ বসবাস করে, বহু জেলে পরিবারের মানুষ বসবাস করে, বহুদিন আগেকার জমিদার বাড়ি, বহুদিন আগেকার নীলকুঠি তার পাশেই রয়েছে। কিন্তু কোপাইকেই তিনি দেখিয়েছেন যে এখানে আদিবাসীরা বসবাস করে, অর্থাৎ আদি বাসিন্দা, এই আদি বাসিন্দারা বসবাস করে, সাঁওতালরা বসবাস করে, এটি একটি জায়গা থেকে উৎপন্ন হয়েছে এবং ময়ূরাক্ষী নদীর উপনদী হিসেবে আছে বা বক্রেশ্বরে গিয়ে মিলিত হয়েছে। তা এই নদীটার শুধুমাত্র উল্লেখ যে রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন তাই নয়, তিনি তার যেমন উল্লেখ করেছেন ঠিক তেমনই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও এর উল্লেখ করেছে সেই নদীটি। এইটি হচ্ছে কোপাই নদী, যা আমাদের বীরভূমে অবস্থিত। এটি ঝাড়খণ্ডের জামতারা জেলার খাজুরি গ্রাম থেকে উৎপত্তি হয়েছে। আর এই নদী তারপরে চলতে চলতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এবং তারপরে এই বীরভূমের আমাদের বোলপুর, শান্তিনিকেতন এবং লাভপুর, সেখান থেকে গিয়ে আমাদের যে বক্রেশ্বর, সেই নদীর সাথে যুক্ত হয়েছে। আর এই কোপাই নদী হলো আমাদের এই ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এই নদীকে নিয়ে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটি লিখেছিল সহজপাঠে, আরেকটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত করেছিলেন পুনশ্চ কাব্যগ্রন্থ। আর তাতেই এই গদ্য কবিতা
যে কোপাই নামে একটি গদ্য কবিতা তিনি লিখেছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে আমার প্রতিবেশিনী কোপাই নদী। যেহেতু এই নদী এই বীরভূমের অর্থাৎ লাল মাটির মধ্যের অঞ্চল দিয়ে গেছে এবং বহু জায়গায় বিভিন্ন রকমের ভূমিরূপ অর্থাৎ ভেঙে ভেঙে পড়েছে, তাই এই ক্ষয়প্রাপ্ত জমিকে খোয়াই বলা হয়। সোনাঝুরির হাটে এই খোয়াইকে আমরা দেখতে পাই। তাছাড়া আমাদের এই কোপাই নদীর আরেক নাম শাল নদী। এটির কারণ জানা নেই, কিন্তু আঞ্চলিকভাবে এই কোপাই নদী শাল নদী নামে বিখ্যাত।